নমস্কার বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কভার ব্লক সম্পর্কে। কভার ব্লক একটা আরসিসি কনস্ট্রাকশনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে বিষয় আজকে পরপর তোমাদের বোঝাবো সেইগুলোকে আমি বলে দিই। সবার প্রথমে আমি আলোচনা করব হলো কভার কী জিনিস, এটা কত ধরনের হয়, অর্থাৎ ক্লিয়ার কভার আর এফেক্টিভ কভার, এটা আমাদের ঠিক কোথায় কাজে লাগে, কেন এটা গুরুত্বপূর্ণ সেই বিষয়। তারপরে আমি তোমাদের সাথে পরিচয় করাবো বিভিন্ন যে চলতি মাপের কভারগুলো একজন ডিজাইনার ইউজ করে থাকে, সেটার ভ্যালুগুলো কী কী এবং সেগুলো কীভাবে পরিবর্তিত হতে পারে। এবং 3 নম্বর যে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাদের সাথে আমি পরিচয় করাবো সেটা হলো তোমাদেরকে আমি কিছু কভার ব্লক দেখাবো। হ্যাঁ, কিছু কভার ব্লক দেখাবো এবং তার থেকে বড় ব্যাপার যে কভার ব্লকটা দেখাবো সেটা হলো একটা বিশেষ ধরনের কভার ব্লক, সেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, কিন্তু তার একটা বিশেষত্ব আছে, সেটা ভিডিওর শেষ অবধি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী, তোমরা দেখছো বাস্তুকার দি বঙ্গ ইঞ্জিনিয়ার, তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল, যেখানে আমি বিভিন্ন ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং টপিকের ওপর খুব সহজ সরলভাবে বাংলা ভাষায় বুঝিয়ে থাকি, যেটা একটা স্টুডেন্টকে যেমন তার দক্ষতা বাড়াতে সাহায্য করে কোনো একটা সাবজেক্টের টপিকের ওপরে, ঠিক একইভাবে যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, যারা কিন্তু ফিল্ডে অলরেডি কাজ করছেন বা করছো, তাদের কিন্তু কনসেপ্টকে এবং আত্মবিশ্বাসকে সাংঘাতিকভাবে বাড়িয়ে তোলে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই খুব সিম্পলিফাইড ওয়েতে চলো বুঝে নিই কভার জিনিসটা অ্যাকচুয়ালি কী। ধরো একটা আরসিসির কনস্ট্রাকশন হচ্ছে, সেটা বিম হোক কিংবা স্ল্যাব বা একটা সিঁড়ি হতে পারে, যে কোনো ধরনের আরসিসি কম্পোনেন্ট হোক না কেন, সেটার যে রিইনফোর্সমেন্টগুলো থাকে সেটা কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবে যে সেটার কিন্তু রিইনফোর্সমেন্টগুলো আমরা ওই স্ট্রাকচারাল মেম্বারটার বাইরের গায়ে দেখতে পাই না। মানে অবভিয়াসলি যখন কাস্টিং করা হয়ে গেছে, ঢালাইটা হয়ে গেছে, তারপরে শাটারিং খোলার ফলে কিন্তু আমরা ওটার বাইরের গায়ে কোনো রিইনফোর্সমেন্ট বা রড কিন্তু দেখতে পাই না। তার কারণ হলো সেটা কিন্তু কিছুটা ভিতরে ঢুকে থাকে, অর্থাৎ রডের বাইরের দিকেও কিছুটা কিন্তু কংক্রিটের আস্তরণ থাকে। এই যে কংক্রিটের আস্তরণটা রয়েছে সেটা দেওয়ার একটা কারণ আছে, সেটার কারণ হলো যাতে কংক্রিটের মধ্যে যে ময়েশ্চারগুলো বাইরের থেকে ঢুকছে, আমরা এটা হয়তো জানি না অনেকেই, কংক্রিট কিন্তু সম্পূর্ণভাবে ইমপারভিয়াস না, কংক্রিটের মধ্যে কিন্তু ময়েশ্চার পেনিট্রেট করতে পারে, ঢুকতে পারে, সেটার পরিমাণ অবশ্যই কম এবং সেটা নির্ভর করবে কতখানি ডেন্স কংক্রিটটা এবং তার কোয়ালিটি কতখানি ভালো তার উপরে। যদি ভালো কংক্রিট হয় কম পরিমাণে ময়েশ্চার ঢুকবে, কিন্তু ইন জেনারেল ময়েশ্চার ঢুকবেই। তো সেই যে ময়েশ্চারটা ঢুকছে, সেই ময়েশ্চারটাকে আটকানোর জন্য আমাদের ওই রডের থেকে বাইরের দিকে কিছুটা আস্তরণ দেওয়া হয় কংক্রিটের, যাতে ময়েশ্চারটা পুরোপুরি ঢুকে ওই রডের কাছে পৌঁছাতে না পারে। যদি না পৌঁছাতে পারে তাহলে কি হবে, তাহলে আমাদের ওই রডটার কোনো ধরনের রাস্টিং হবে না, অর্থাৎ জং পড়বে না, এবং জং না পড়ার ফলে যেটা হবে হলো আমাদের রডের সেকশানটা নষ্ট হয়ে যাবে না এবং সেকশানটা অ্যাজ এ হোল ড্যামেজ হবে না। কেননা আমরা জানি যদি রাস্ট পড়ে সেক্ষেত্রে কিন্তু রাস্টের যে আয়তন হয়, ভলিউম হয়, সেটা অনেকটাই বেশি এবং সেটা কিন্তু কংক্রিটকে ফাটিয়ে দিতে পারে ভিতর থেকে চাপের সৃষ্টি করে। তাছাড়া আমাদের ক্রস সেকশনটা ক্ষয়ে পুরোটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই যে কভারটা দেওয়া হচ্ছে, মানে আস্তরণটা দেওয়া হচ্ছে কংক্রিটের, এটাকেই হলো কভার বলা হচ্ছে। খুব টেকনিক্যালি একদম স্পেসিফাই করে বলতে গেলে তাহলে বলতে হয় আমাদের কংক্রিটের কোনো স্ট্রাকচারাল মেম্বারের মধ্যে যে রিইনফোর্সমেন্ট আমরা ইউজ করছি, সেই রিইনফোর্সমেন্টটা যেটা কিনা স্ট্রাকচারাল নেচারের, সেই রিইনফোর্সমেন্টের একদম বাইরের গা থেকে তার নিকটবর্তী কংক্রিটের যে সারফেস আছে সেই যে দূরত্বটা, সেটাই হলো কিন্তু ক্লিয়ার কভার। এবার এটা আমি বললাম ক্লিয়ার কভার সম্পর্কে। আরেকটা টার্ম থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে একজন ডিজাইনারের পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিতে, সেটা হলো এফেক্টিভ কভার। এফেক্টিভ কভার মানে হলো কংক্রিটের সারফেস থেকে তার নিয়ারেস্ট যে মেইন বার যেটা আছে, অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাসপেক্টে যেটা মেইন বার, সেই মেইন বারটার সেন্টার অবধি, অর্থাৎ সেই বারটার যেই পয়েন্টে তার টোটাল স্ট্রেসটাকে কনসেন্ট্রেটেড হিসাবে ধরা হচ্ছে অ্যানালিসিস করার জন্য, সেই পয়েন্ট অবধি যে ডিস্টেন্সটা হচ্ছে সেটাই কিন্তু এফেক্টিভ কভার। একটা এক্সাম্পল দেখা যাক। ধরা যাক একটা বিম আছে, সেই বিমের ক্ষেত্রে আমাদের ইউজ করেছি 16 mm ডায়ার মেইন রড, নিচের দিকেও এবং ওপরের দিকেও, এবং 8 mm ডায়ার কিন্তু আছে হলো ভার্টিক্যাল স্টিরাপস। ধরা যাক বিমের টোটাল ডেপথ হলো 300 মিলিমিটার, সেক্ষেত্রে আমরা ক্লিয়ার কভার ডিজাইনার বলে দিয়েছে 25 মিলিমিটার।
তাহলে কি দাঁড়াবে, তার মানে এটাই দাঁড়াবে যে আমরা যে ভার্টিক্যাল স্টিরাপটা ইউজ করেছি তার একদম বাইরের সারফেস থেকে কংক্রিটের সারফেস কাছে যেটা আছে তার ডিস্টেন্স মানে সেই যে থিকনেসটা সেটা হলো 25 মিলিমিটার। এক্ষেত্রে যদি আমরা বের করতে চাই এফেক্টিভ কভার বা আমাদের যদি এফেক্টিভ কভার হিসেবে মেনশন করে দেয় সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে বুঝতে পারবো। এফেক্টিভ কভার আমি আগেই বলেছি রডের সেন্টার অবধি হবে মেইন বারের, সেক্ষেত্রে আমার ক্লিয়ার কভার হলো 25 মিলিমিটার। আর তারপরেই কি থাকবে, তারপরে থাকবে হলো আমার যে স্টিরাপটা ইউজ করেছি সেই রডটা থাকছে, তার মানে সেই ডায়াটা অ্যাড হয়ে যাবে, তাহলে 25 আর 8 হচ্ছে কি 33 মিলিমিটার। তারপরে যেটা আসবে আমরা পাবো মেন বারটার সেন্টার অবধি আমাদের যেতে হবে, তাহলে 16 mm ডায়া ছিল, তার সেন্টার অবধি যেতে গেলে আমাকে হাফ ডায়া যোগ করতে হবে, অর্থাৎ 8 mm যোগ করতে হবে। তাহলে আমাদের আগে ছিল হলো 25 আর 8 33, এখন হলো গিয়ে 33 আর 8 যোগ হয়ে গেল, তার মানে দাঁড়ালো 41 mm। তার মানে এই ক্ষেত্রে 25 mm যদি ক্লিয়ার কভার হয় এই পার্টিকুলার ক্ষেত্রের জন্য দাঁড়াচ্ছে হলো আমার এফেক্টিভ কভার 41 mm। এই কভারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এটার কিছু ভ্যালুজ আছে যেটাকে আমি স্ট্যান্ডার্ড ভ্যালু বলতে চাই না। স্ট্যান্ডার্ড ভ্যালু বলায় আমার একটু আপত্তি আছে, এটা হয়তো তোমরা অনেকেই আমার সাথে অ্যাগ্রি করবে না, কিন্তু কেন আপত্তি আছে সেটা বুঝিয়ে বলি। এই যে ক্লিয়ার কভারের ভ্যালুগুলো সেগুলো কিন্তু মূলত নির্ভর করে হলো কি এনভায়রনমেন্টাল কন্ডিশনের মধ্যে আমার এই পার্টিকুলার স্ট্রাকচারাল মেম্বারটা ইউজ হচ্ছে তার উপরে। কাজেই আমি যত হার্শ বা খারাপ এনভায়রনমেন্টাল কন্ডিশনে স্ট্রাকচারাল মেম্বারটাকে ইউজ করব, যেখানে কিনা সেই কংক্রিটটার ওপরে আবহাওয়ার বা তার যে সারাউন্ডিং যে মাটি আছে বা যে অবস্থানগত কারণের জন্য হতে পারে, যেমন ধরা যাক সমুদ্রের কাছে যেখানে অনেকটা ক্লোরিনের এফেক্ট থাকে, বা ধরা যাক কোনো একটা রাসায়নিক কারখানার কোনো আমি স্ট্রাকচারাল মেম্বার তৈরি করছি যেখানে কিনা কেমিক্যালের এফেক্ট থাকতে পারে একটা, তো এই যে স্থান ভেদে আমার যে কংক্রিটের মেম্বারটার উপরে পারিপার্শ্বিক পরিবেশের যে ক্রিয়াকলাপের পরিবর্তন ঘটছে এবং ক্ষতি করার যে প্রবণতা তার পরিবর্তন ঘটছে একই সাথে, তার উপর ভিত্তি করে কিন্তু কভারটা স্থির করা হয়। যত এই ক্ষতি হওয়ার প্রবণতা বাড়বে তত কিন্তু আমাদের কভারটা বাড়াতে হবে। এই জন্যই আমি কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে বলতে নারাজ। তবে এইগুলোর যে ভ্যালু আছে বিভিন্ন ধরনের কিন্তু রেলিভেন্ট কোডে দেওয়া আছে, যেমন ভারতের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড যেটা আছে পিসিসিআর আরসিসির জন্য অর্থাৎ IS 456, তার মধ্যে কিন্তু টেবিল আকারে দেওয়া আছে এবং বিভিন্ন এক্সপোজার কন্ডিশন যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার এইভাবে কিন্তু ভাগ করা আছে মিনিমাম কভারটাকে। ঠিক একইভাবে অন্যান্য দেশেও তাদের নিজস্ব নিশ্চয়ই কোনো কোড থাকবে, এমনকি যেগুলো বিশেষ কিছু পাবলিকেশন আছে যেমন ধরা যাক ACI এর পাবলিকেশন অর্থাৎ আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের পাবলিকেশন, তাদের মধ্যেও কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ভ্যালু দেওয়া থাকে। তবে এটাও কিন্তু সেখানে মেনশন করা থাকে যে ভ্যালুগুলোর কীভাবে পরিবর্তন হতে পারে। এছাড়া স্পেশাল কিছু সার্কামস্ট্যান্সেসে অর্থাৎ স্পেশাল কিছু ক্ষেত্রে, যেমন ধরা যাক একটা এমন স্ট্রাকচার করা হচ্ছে যেটা হয়তো সমুদ্রের মধ্যে আছে বা খুব করোসিভ এনভায়রনমেন্টের মধ্যে আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্যান্ডার্ড কভারগুলোকে ফলো করলে হবে না। সেক্ষেত্রে ওই পার্টিকুলার পরিবেশের ওপর এম্পিরিক্যালি এক্সপ্লেন করে যে আমরা পাই বিভিন্ন ধরনের কভার, যেটা করলে জাস্ট সাফিসিয়েন্ট এনাফ ওই স্ট্রাকচারটাকে প্রোটেক্ট করার জন্য বা ওই রিইনফোর্সমেন্টটাকে প্রোটেক্ট করার জন্য, সেই পরিমাণ কভারে কিন্তু দিতে হবে। এটা বিভিন্ন ধরনের স্পেশাল পাবলিকেশনের মধ্যে পাওয়া যায়। যাই হোক, খুব সাধারণভাবে যেই ডিজাইনাররা ক্লিয়ার কভারগুলো ইউজ করে থাকেন সেটার ভ্যালুগুলো আমি এবার তোমাদের বলে দিই। ধরা যাক কোনো বিম আছে, বিমের ক্ষেত্রে এন্ডে এবং সাইডে, টপে এবং বটমে জেনারেলি যে কভারটা ইউজ করা হয় ক্লিয়ার কভার সেটা হলো 25 মিলিমিটার। স্ল্যাবের ক্ষেত্রেও এই ভ্যালুটা হলো প্রায় 20 মিলিমিটার মিনিমাম, এবং এটা কিন্তু কমে বা বাড়ে অ্যাগ্রিগেটের সাইজ অনুযায়ী, অর্থাৎ অ্যাগ্রিগেটের সাইজ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কভারটাকে কমাতেও পারি। এর কারণ হলো অ্যাগ্রিগেটের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাগ্রিগেটটাকে ইজিলি ওই কভারের মধ্যে, মানে যে কভারের থিকনেসটা আছে রডের নিচে তার মধ্যে কিন্তু অ্যাগ্রিগেটটাও ঢোকাতে পারবো। নাহলে কিন্তু যদি অ্যাগ্রিগেটটা বড় হয় আর কভারের মাপ যদি আমার তার থেকে ছোট হয় তাহলে কিন্তু অ্যাগ্রিগেটটা ওই রডের নিচের জায়গায় কিন্তু ঢুকতে পারবে না এবং সেখানে কিন্তু প্রপার ওয়েতে কংক্রিটিং হবে না। অ্যাগ্রিগেটের সাইজের উপর ভিত্তি করে এটাকে কিন্তু কমিয়ে আমরা 15 mm করতে পারি, যদিও আমার মনে হয় একটু বেশি সাইডে কভারটাকে ইউজ করাই ভালো, মানে 25 mm রাখাটাই ভালো। তার একটা কারণ আছে, সেটা হলো মিস্ত্রিরা কিন্তু অনেক সময় যখন একটা অর্ডিনারি কনস্ট্রাকশন হয় যেখানে খুব বেশি ইঞ্জিনিয়াররা থাকতে পারেন না বা সেইভাবে চেকিং করা সম্ভব হয়ে ওঠে না ছোটো ছোটো প্রজেক্টের জন্য, সেখানে সাধারণত কিন্তু মিস্ত্রিরা প্রেফার করে ইঞ্চিতে কাজ করা, এবং তারা কিন্তু প্র্যাকটিক্যালি করতে গিয়ে করে কি সেই 1 ইঞ্চেই কভার করে দেয়। মানে তুমি হয়তো বললে যে 5-8 ইঞ্চ করতে বা
20 মিলিমিটার অর্থাৎ 3/4 ইঞ্চ করতে, কিন্তু তারা কিন্তু করিয়ে দেবে সে করার সময় প্র্যাকটিক্যালি 1 ইঞ্চি। কাজে ডিজাইনারের সবসময় উচিত কভারটাকে আমার মনে হয় 1 ইঞ্চি এরকম ধরে নেওয়াই, যেটা প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি হতে চলেছে। নাহলে কিন্তু ডিজাইন নিয়ে যা ভ্যালু আমার আসছে তার থেকে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কম স্ট্রেংথের সেকশন অটোমেটিক্যালি পাবো। তো আমার মনে হয় এটাকে কনসিডার করা উচিত। তো স্ল্যাব হয়ে গেল, বিম হয়ে গেল, একইভাবে কলামের যদি সাইডস হয় সেই ক্ষেত্রে কিন্তু 40 মিলিমিটার হলো স্ট্যান্ডার্ড মাপ। যদিও কলামের সাইজ যদি 200 মিলিমিটার বাই 200 মিলিমিটার হয় ল্যাটারাল ডাইমেনশনে, এবং তার মধ্যে যদি 4খানা 12 ডট থাকে শুধুমাত্র, সেক্ষেত্রে কিন্তু কভারটাকে কমিয়ে 25 mm করা যায়। নেক্সট হলো ফাউন্ডেশন। আমি আগেই বলেছি এক্সপোজার কন্ডিশন অনুযায়ী চেঞ্জ হতে থাকে, যেহেতু ফাউন্ডেশনটা মাটির মধ্যে থাকে তাই জন্য সেক্ষেত্রে একটা ময়েশ্চার পেনিট্রেশনের এবং অন্যান্য কেমিক্যাল এফেক্টের কিন্তু বেশি প্রবণতা থাকে, এর ফলে তার কভারটাও কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে ফাউন্ডেশনের জন্য সবসময় সব সাইডের কভার এবং টপ আর বটমের কভারও কিন্তু 50 মিলিমিটার দেওয়া মিনিমাম বাধ্যতামূলক। তো এই গেল হলো কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু কভারের। এবার আমি তোমাদের যেটা বলবো সেটা হলো এই কভারটাকে কীভাবে প্রোভাইড করা হয়। কভারটাকে জেনারেলি প্রোভাইড করা হলো কভার ব্লকের মাধ্যমে। কভার ব্লক কিছুই না, একটা ছোট কংক্রিটের পিস। এটা সাধারণত কংক্রিটেরই হয়, মানে পিসিসিরই হয়। এছাড়াও এটা কিন্তু প্লাস্টিক দিয়েও তৈরি হতে পারে, কিন্তু প্লাস্টিকের কভার ব্লক ইউজ করা উচিত না প্রকৃতির শুদ্ধতা বজায় রাখার জন্য। আমি সবসময় প্রেফার করব হলো একটা পিসিসির কভার ব্লক। পিসিসির কভার ব্লক কিন্তু সাইটেও তোমরা করে নিতে পারো অথবা তোমরা রেডিমেড কিনতে পারো। পিসিসি এই কারণে বলছি, আমার মনে হয় সেখানে অ্যাটলিস্ট কিছু স্টোন চিপস যেগুলো ছোটো সাইজের, মানে যেগুলো 6 mm নমিনাল সাইজের স্টোন চিপ, সেগুলো ইউজ করা উচিত। শুধু মটার দিয়ে করা উচিত না, কেননা সেটা খুব তাড়াতাড়ি ফেটে যেতে পারে। আমি প্রথমে বলি রেডিমেড কভার ব্লকের সম্পর্কে। এখন মার্কেটে কিন্তু রেডিমেড বিভিন্ন সাইজের কভার ব্লক কিনতে পাওয়া যায় অলরেডি। এছাড়াও তোমরা যেটা করতে পারো, সাইটে কিন্তু কভার ব্লক কাস্ট করে নিতে পারো, অর্থাৎ তোমরা সাইটে মটার দিয়ে বা পিসিসি করে কিন্তু কভার ব্লক তৈরি করে নিতে পারো। এটা কী পরিমাণে হবে এর প্রপোর্শনটা, এটা যদি বাই ভলিউম প্রপোর্শন করতে চাই, আমরা মেইন যে কাস্টিংটা করব যেখানে কভার ব্লকটা ইউজ করছি তার যে প্রপোর্শন হচ্ছে সেই একই প্রপোর্শনে কিন্তু আমরা সবসময় করে নেবো। ধরা যাক একটা 1-1.5-3 কাজ হচ্ছে উইদাউট বাল্কেজ অ্যাডজাস্টমেন্ট আমি বলছি, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি কংক্রিটে কভার ব্লক করি সেটাকেও কিন্তু 1-1.5-3 করবো, এটাই শ্রেয়। কেননা ওটা কিন্তু পার্ট অফ দি কংক্রিট হয়ে যাবে। যদি আমরা শুধু মটার দিয়ে করি তাহলে সেক্ষেত্রে এখানে দেখো সিমেন্টার বালির পরিমাণ কী আছে, 1 আর 1.5, মানে সেক্ষেত্রে বাল্কেজ অ্যাডজাস্টমেন্ট করলে অলমোস্ট 2 হয়ে যাবে। তো 1:2 কিন্তু আমরা কাস্টিং করে নিতে পারি, এবং সেটা করার পরে কিন্তু অবশ্যই অন্ততপক্ষে 3 দিন কিউরিং ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু কভার ব্লকগুলো ভেঙে যাবে। এবার চলো তোমাদের আমি কিছু কভার ব্লক দেখিয়ে দিই এবং দেখিয়ে তারপরে এই ভিডিওটাকে শেষ করে দেবো। এইগুলো হলো কভার ব্লক, তোমরা যেটা আমার হাতে দেখতে পাচ্ছ এইগুলো হলো রেডিমেড কভার ব্লক, অর্থাৎ এগুলো হার্ডওয়্যারের দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। এই কভার ব্লকগুলোর একটা স্পেশালিটি আছে, এটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল কভার ব্লক, অর্থাৎ একটা কভার ব্লকে কিন্তু বিভিন্ন ধরনের ক্লিয়ার কভারের জন্য ইউজ করা যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কভার ব্লকগুলোর উপরে কিন্তু খাঁজ খাঁজ করা আছে, এবং এই খাঁজের মধ্যে কিন্তু ভ্যালু লেখা আছে। যেমন এখানে লেখা আছে 25 mm, এখানে লেখা আছে 20 mm, ঠিক আছে। তো এই খাঁজের মধ্যে আমরা যদি রডটাকে বসিয়ে দিই এরকমভাবে, তাহলে যেই খাঁজের উপরে যেই নাম্বারটা লেখা আছে সেই একই পরিমাণ কভার কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। এটা ইউজ করা খুবই সুবিধাজনক এবং দামও এর বেশি না। মোটামুটি এগুলো বক্স হিসাবে বিক্রি হয়, তো এক একটার যদি হিসাব বলি মোটামুটি ওই 5-6 টাকা করে ভারতীয় মুদ্রায় পড়ে। তো আমি এখানে 3খানা কভার ব্লক এনেছি এরকম। এইটার মধ্যে 4খানা ডাইমেনশন দেওয়া আছে, এখানে 25 mm, এটার মধ্যে 20 mm, এই খাঁজের মধ্যে 40 mm, এবং এইদিকে দেওয়া আছে কিন্তু 50 mm। অর্থাৎ এই একটা কভার ব্লক কিনলেই কিন্তু আমরা এটা ফাউন্ডেশন ইউজ করতে পারবো, স্ল্যাবে ইউজ করতে পারবো, কলামে ইউজ করতে পারবো এবং বিমে ইউজ করতে পারবো। নেক্সট আছে হলো এই পুচকে কভার ব্লকটা। এটার মধ্যে 2খানা ডাইমেনশন আছে, অর্থাৎ এটা কিন্তু 2 ধরনের কভার ব্লকের হিসাবে ইউজ করা যাবে 2টো ডাইমেনশনের জন্য। একদিকে আছে হলো 20 mm, আরেকদিকে আছে হলো 25 mm। নেক্সট আছে হলো এই একটা কভার ব্লক, এইটায় হবে হলো 3খানা ধরনের ডাইমেনশন এবং 3টা আলাদা আলাদা ভ্যালুতেই আমরা এটা ইউজ করতে পারবো। মাঝখানে আছে হলো 20 mm, তারপরে এইদিকে আছে হলো 25 mm, এবং এই ডাইরেকশানে অর্থাৎ এই উপর এটা আছে হলো 50 mm। তবে এরকমভাবে 50 mm ইউজ করার থেকে আমার মনে হয় এরকম বড় কভার ব্লক কেনা সেটা বেশি ভালো, যেহেতু এখানে রডটা ভালোভাবে রেস্ট করতে পারে। তো আশা করি এই একটা জিনিস তোমরা অনেকেই নতুন দেখলে, আগে হয়তো দেখোনি, কেননা আগে এগুলো খুব একটা ইউজ হতো না, তবে এখন এগুলো কিন্তু খুব কমনলি, এমনকি রুরাল এরিয়ার মধ্যে এগুলো খুব কমনলি পাওয়া যায় এবং সেখানেও ইউজ হয়। আগে জেনারেলি যেটা হতো একদম সলিড একটা ব্লক কংক্রিটের বা মর্টার দিয়ে কাস্টিং করে নেওয়া হতো, সেটাকে কিন্তু কভার ব্লক হিসেবে ইউজ করা হতো।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর থামস আপ দাও। নিচে তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো এবং সবার সাথে শেয়ার করে দাও যাতে বাকিরাও জানতে পারে যে বাংলা ভাষায় কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এরকম ভিডিও হচ্ছে, সেটা কিন্তু আগে কখনো সাধারণভাবে হয়নি বা কেউ কিন্তু এরকমভাবে একটা উদ্যোগ নেয়নি। যেহেতু এটা তোমাদেরই চ্যানেল, তোমাদের জন্য করা, কাজেই আমি আশা করব তোমরা কিন্তু আমার সাথে এই চ্যানেলটাকে গ্রো করতে আমাকে সাহায্য করবে এবং এর ফলে আমরা নিজেদেরকে নিজেরা সাহায্য করব। আজকের মতন এখানেই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ইঞ্জিনিয়ার হিসেবে সব সময় গর্ববোধ করো।